দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশ, চলছে সংস্কার। চীনের বিএফএ সম্মেলনে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবর্তনে একসঙ্গে কাজ করার আহ্বান। লম্বা ছুটিতে স্বস্তিতেই রাজধানী ছাড়ছে নগরবাসী। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ কম, ডাকাতি ঠেকাতে শতাধিক স্পট চিহ্নিত। চট্টগ্রামে কর্ণফুলী আনোয়ারায় বন্য হাতির উৎপাতে স্থানীয়দের বিক্ষোভ। ভোর থেকে সড়ক অবরোধে ভোগান্তিতে যাত্রীরা। ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জি.কে. শামীমের 5.5 বছরের কারাদণ্ড, প্রায় 300 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত। এবং ই-কমার্স পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে 950 কোটি টাকা অনিয়মের অভিযোগ। নীরব বাংলাদেশ ব্যাংক, গ্রাহকের অর্থ ফেরত নিয়ে শঙ্কা। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, তাই তাদের প্রত্যাবর্তনে আন্তরিক হতে হবে এশিয়ার দেশগুলোকে। চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার কথাও তুলে ধরেন তিনি। বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ। চীনের হাইনান প্রদেশের থেকে আরও জানাচ্ছেন বিলায়েত হোসেন। এশিয়ার 60টি দেশ ও অঞ্চলের এক মহা সম্মিলন চীনের হাইনান প্রদেশের দ্বীপ শহর বোয়াওতে এই আয়োজনে যোগ দিয়েছেন এশিয়া মহাদেশের বিভিন্ন সরকার প্রধান এবং বড় বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই তুলে ধরেন আঞ্চলিক স্থিতিশীলতা ও রোহিঙ্গা ইস্যু। বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, তাই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এশিয়ার দেশগুলোকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. Distinguished audience, in this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে ফিলিস্তিন এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ইস্যুও। বলেন, ফিলিস্তিনে নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে, আর ইউক্রেনের যুদ্ধ সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. The continued tension in Ukraine is heavily tolling on our global supply chain. The protracted crisis in Myanmar threatens regional stability. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষ। এ সময় জলবায়ু ইস্যু, সামাজিক ব্যবসা এবং এশিয়ার অর্থনীতির গতি প্রকৃতি নিয়েও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। The climate crisis poses an existential threat to humanity. In Asia-Pacific region, climate disaster-related economic losses are already enormous, which is equivalent to $65 billion. Climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new, additional, accessible, non-ODA, non-debt creating grant-based climate finance. বোয়াও সম্মেলনের সাইডলাইনে চীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। প্রথমে স্থানীয় সময় সকাল 9টায় বৈঠক করেন চীনের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিংজুই জিয়াংয়ের সাথে। এরপর বৈঠক অনুষ্ঠিত হয় চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াই ইউর সাথে। বিলায়েত হোসেন, এখন হাইনান, চীন। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি। এ সময় তিনি বলেন, এই অন্তর্বর্তী সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক উন্নতি ও নিরাপত্তা তৈরিতে একটি সুযোগ এনে দিয়েছে। সামনের বছরগুলোতে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প। এছাড়া ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও বলেন তিনি। এবার ঈদে লম্বা ছুটিতে স্বস্তিতেই রাজধানী ছাড়ছে নগরবাসীরা। সড়ক মহাসড়কে যানবাহনের তুলনামূলক কম। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, আপনার থেকে জানতে চাই, আপনি ঠিক মহাসড়কের যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং যাত্রীদের স্বস্তির খবরাখবর আপনার থেকে সবশেষ জানতে চাই। অনেক এখন পর্যন্ত আমরা দেখেছি যে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। কারণ হচ্ছে যে এই যাত্রায় মানুষের আসলে এই যাত্রা শুরু করেছে মানুষ, এতে করে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই লেনে কিন্তু সমান তালে গাড়ির চাপ রয়েছে। এখানে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে স্বাভাবিকের তুলনায় গাড়ির চাপ কিছুটা বেড়েছে আজকে। তো এই বিষয়ে আসলে তারা বলছেন যে তারা এই যে চাপ বাড়ার পরেও আসলে যে সংখ্যা থেকে যায় যে যানজটের, সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমরা দেখেছি যে কুমিল্লার যে সকল গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট হয়ে থাকে, বিশেষ করে নিমসার, চান্দিরা, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, এমন প্রায় 12টি স্পট রয়েছে যেগুলোতে আসলে যানজটে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। সেটা কিন্তু আজকে একেবারে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, বিশেষ করে নিমসার আমরা যেখানে রয়েছি, এখানে সেনাবাহিনী তারা চেকপোস্ট বসিয়ে তারা যানজট আসলে নিরসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তাদের সঙ্গে সহযোগিতা রয়েছেন হাইওয়ে পুলিশ এবং ছাত্র রোভার স্কাউট সদস্যরা। তো এই বিষয়ে আসলে হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে সকল কারণে যানজট হয়ে থাকে সেটা আজকে দেখা যায়নি, তবে ঈদে গরমুখ মানুষের এখন পর্যন্ত যে যাত্রা সেটা একেবারে স্বস্তি বলা যাচ্ছে। সেটা ধরে রাখার জন্য হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তারা বলছে যে তারা সারা রাতই কিন্তু কাজ করছেন যাতে কোনো ধরনের চিন্তায়, ডাকাতি, এই ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে না পারে মহাসড়কে, সেগুলো তারা চেষ্টা করছেন সারা রাত। সে সঙ্গে দিনের বেলাতে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছেন প্রায় 1000-এর উপর। তাদের সঙ্গে কাজ করছেন রোভার স্কাউট সদস্যরা, তারাও রয়েছেন প্রায় 2 শতাধিকের মতো কুমিল্লার 105 কিলোমিটার অংশে। একই সঙ্গে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে সকল সদস্যগুলো রয়েছে তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দাঁড়িয়ে তারা চেষ্টা করছেন যাতে করে কোনো ধরনের উল্টো পথে গাড়ি আসা, সে একই সঙ্গে যে যত যাত্রী ওঠানামা করানো যে প্রবণতা দেখা যায় মহাসড়কে, সেটা নিরসন করার চেষ্টা তারা করছেন। তারা বলছেন যে ঈদের পর পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। এবার চলে যাব সেখানে। হুমায়ুন, আপনার থেকে জানতে চাই যে রাস্তার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, যানজটের পরিস্থিতি বা কেমন? অনেক আপনি জানেন সাভার আসলে হচ্ছে শিল্পাঞ্চল, ফলে শিল্পাঞ্চল হওয়ার কারণে এবং আগামী পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কিন্তু সড়কে মানুষের চলাচল বেড়েছে এবং যানবাহনের চাপ কিন্তু ঢাকা আরিচা মহাসড়কে যথেষ্ট পরিমাণে বেড়েছে। এবং আপনি জানেন উত্তরবঙ্গের 22টি জেলার যানবাহন কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে কিন্তু যাতায়াত করে এবং সে কারণে কিন্তু ঘরমুখী মানুষ কিন্তু গত কয়েকদিন ধরে ঈদকে সামনে রেখে যাত্রা শুরু করেছে। যাদের পরিবার পরিজন রয়েছে তারা কিন্তু গত কয়েকদিন ধরে যাচ্ছেন। তো সে কারণে কিন্তু সড়কের চাপ কিন্তু বেড়েছে এবং আজকে যেহেতু শিল্পাঞ্চল সাভার আশুলিয়া, সে কারণে শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা কিন্তু আজকে ছুটি দেওয়া হবে। সে কারণে দুপুরের পর বেলা 3টার পর আসলে চাপ আরো 2 গুণ 3 গুণ কিংবা 4 গুণও বেড়ে যেতে পারে। মোটামুটি বলা যায় এই গার্মেন্টস শ্রমিকরা যখন দল বেঁধে নারী টানে বাড়ি ফেরা শুরু করবেন, গার্মেন্টস গুলো বন্ধ হওয়ার পরে সবগুলো গার্মেন্টস যখন একযোগে ছুটি হবে, তখন কিন্তু সড়কে এই মুহূর্তে যেটুকু চাপ রয়েছে তার চাইতে চাপ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং
এখনো কিন্তু আমরা দেখছি সড়কে বিশেষ করে থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশা এবং বিভিন্ন লক্কর গাড়ি বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি নষ্ট হয়ে পড়ে রয়েছে। সেসব কারণে কিন্তু যান চলাচলে বিঘ্ন করতেছে এবং থেমে থেমে কিন্তু বিভিন্ন জায়গায় যানজট আমরা দেখেছি এবং যানজটের কারণে ধীরগতির যে একটি ব্যাপার সেটি কিন্তু লক্ষণীয় হয়েছে এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছেছে এমনটি কিন্তু বলাই যায়। তবে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু সড়কের যে ব্যস্ততা, গাড়ির যে চাপ সেটিও বাড়বে এবং মানুষের ভোগান্তির সংখ্যাও বাড়বে। যদিও শিল্প পুলিশ এবং এখানকার আমরা জেলা পুলিশ রয়েছে, তারা কিন্তু বলছে যানজট নিরসনে তারা মাঠে রয়েছে এবং তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে সড়কের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন ঈদে বাড়ি ফেরা মানুষের, ঘর ফেরা মানুষের সবশেষ খবরাখবর। অস্ত্র ঠেকিয়ে গাছ ফেলে মহাসড়কে ডাকাতি। দর্শক, এমন ঘটনার কথা নিশ্চয়ই হরহামেশাই শুনতে পাওয়া যাচ্ছে। চুরি, ছিনতাই ও মলম পার্টির দৌরাত্মে পরিবহনে নিয়মিত ঘটছে এই ধরনের ঘটনাগুলো। বিপদে পড়ে সব হারানো এই সমস্ত মানুষগুলো যখন পুলিশের কাছে পৌঁছায় তার আগেই লাপাত্তা হয়ে যায় অপরাধীরা। ঈদ যাত্রায় এরকম শতাধিক স্থান চিহ্নিত করে তারপরে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কর্তৃপক্ষ, যাতে করে পরবর্তীতে এই ধরনের ঘটনা থেকে রেহাই পায় নগরবাসী। বিস্তারিত ইরফান উদ্দিন আহমেদের ক্যামেরায় জানাচ্ছেন আরিফ হোসেন। মধ্যরাতে মহাসড়কে এমন বিড়ম্বনায় পড়েছেন তার হিসেব ঠিকঠাক হয়তো নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও। কখনো ট্রাক দাঁড় করিয়ে অথবা গাছ ফেলে রাস্তা রোধ করে ডাকাতরা, এরপর একে একে ছিনিয়ে নেয় সব। কৌশলে কেউ কেউ পার পেলেও পুলিশের কাছে অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ বিচার। ঠিক 1.5 মাস আগের আরেকটি ঘটনা এটি। র্যাব পরিচয়ে মহাসড়কে গাড়ি থেকে এই প্রবাসীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি আলোচনার জন্ম দেয় মানুষের কাছে। এছাড়া ছিনতাই, মলম পার্টির দৌরাত্ম্য, শয়তানের নিঃশ্বাসের নামে বিশেষ কেমিক্যাল ব্যবহার করে হাতিয়ে নেয়া চক্রের রমরমা অবস্থা। দেশে কোন কোন স্থান বেশি ঝুঁকিপূর্ণ খুঁজে দেখতে চায় এখন টেলিভিশন। কথা বলতে চাই বাস চালকদের সাথে। অনেকের জীবনেই আছে ভয়ের স্মৃতি। হেমায়তপুর থেকে 3 জন আপনার চাপাইয়ের কথা বলে উঠছিল, আর সাভার থেকে আবার 2 জন উঠছে নাটোর কথা বলে। দেওয়াটা পার হওয়ার পরে গাড়ি সাইড করতে বলে আমার শার্ট মাঠ ছেড়ে দিছিল, মানে আমার শার্টের উপর পকেটে কিছু টাকা ছিল, ওটাই নিচ্ছিল। আমার ওস্তাদের একটা পার দিছিল চাকু দিয়ে এখানে, পরে ওরা গাড়ি চালিয়ে যে রাস্তায় সাইড করে ওরা নেমে গেছিল। কিভাবে বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করে সে কৌশলও এখন জানা সবার। কলোরা থানার সাতক্ষীরা কলোরা থানার ওসি অলরেডি বলে দিয়েছে যে রাত্রি স্টপেজ ছাড়া রাস্তায় না নামানোর জন্য, ডাকাতি হইলে বা কোনো চিন্তা হইলে, সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড হইলে প্রশাসন দায়ী থাকবে না। অনেকে ধরে না, সাহস পায় না, আমরা তো সাহস পাই না, আমরা রোডে চলি, আমরা কিছু করে আমাকে আগে মারবে। দেশের 64 জেলার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চালকরা চিহ্নিত করেছে আগেই। তবে সেই স্থানগুলোতে নেই পুলিশের পর্যাপ্ত পাহারা। নিরাপত্তাহীনতার কথা বলছে সাধারণ যাত্রীরাও। আগে যেরকম আপনার লোক ছিল, এখন হাইওয়ে পুলিশ অত রাস্তায় দেখা যায় না। হাইওয়ে পুলিশগুলো যদি রাস্তায় সচেতন থাকে তাহলে রাস্তায় কোনো বিশৃঙ্খলা কিংবা এরকম কোনো ডাকাত দল ডাকাতি করতে পারবে না। রাস্তাঘাট দিয়ে চলাচল করতে হয়। এখন যদি আমরা আমাদের আর কি নিরাপত্তাটা আর কি না পাই, এটা তো আসলে একটা উদ্বিগ্ন এটা তো চিন্তার বিষয়। রোজার ঈদকে সামনে রেখে মহাসড়কে তৈরি হয়েছে ভয়ের রাজত্ব। ছিনতাই, ডাকাতির পাশাপাশি মলম পার্টির দৌরাত্ম্যও কম নয়। এতে ভীত হয়ে আছেন বাসের মালিক, চালক এবং সাধারণ যাত্রীরা। হাইওয়েতে পুলিশের দেখা নেই এমন অভিযোগ বিভিন্ন পক্ষের। তাহলে সমাধান কোথায়? হাইওয়ে পুলিশ বলছে সড়কে নিরাপত্তা জোরদার করেছে তারা। পুলিশ হেডকোয়ার্টারের কাছে চেয়েছে অতিরিক্ত পুলিশ। দেশে 27,000 কিলোমিটার হাইওয়ের মাত্র 3,000 কিলোমিটার হাইওয়ের পাহারার দায়িত্বে হাইওয়ে পুলিশ, বাকিগুলো অরক্ষিত। কিছু কিছু এলাকা আছে অপরাধ প্রবণ এলাকা, আমরা এটুকু চিহ্নিত করেছি। আমাদের জনবলের যেহেতু আছে, স্বল্পতা আছে, এই স্বল্পতা নিরসনকল্পে আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে 700-র মতো জনবল পেয়েছি। ইতিমধ্যে আমাদের প্রায় 36-এর মতো জনবল আমরা কাজ করছি মাঠে। হাইওয়েতে ডাকাতি ও অপরাধের কথা মাথায় রেখে আগেই প্রস্তুতি সভা করেছে যোগাযোগ মন্ত্রণালয়। তারা বলছে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে পাহারা বাড়াবে তারা।
এই যে হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। ঈদে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী ও র্যাবের সদস্যরাও মহাসড়কে থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। না কোন এই যেই ডাকাতিটা আমি দেখছি এই ইসে থেকে ঢাকা থেকে রাজশাহী, এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। 999 সেবা কার্যকর ভূমিকা রাখলে মহাসড়কে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও মনে করে সাধারণ মানুষ। আরিফ হোসেন, এখন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম সড়ক মহাসড়কে যানবাহনের সবশেষ খোঁজখবর। ঈদ যাত্রায় যারা বাড়ি ফিরছেন তাদের ভোগান্তির বা সবশেষ খোঁজখবর রাখার চেষ্টা করছেন সহকর্মীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দেবরাজ দেব, তিনি আছেন কল্যাণপুরে, সরাসরি যুক্ত হবো তার সঙ্গে। দেবরাজ, আপনার থেকে জানতে চাই সেখানে গাড়ির চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং ঈদে বাড়ি ফেরা মানুষদের কোনো ভোগান্তির খোঁজখবর আপনার কাছে আছে কিনা, কি তথ্য আছে? অনেক ঈদে আসলে সবাই নারীর টানে যায় বাড়ি ফিরে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে আছি উত্তরবঙ্গে যাওয়ার যে বাসগুলো পাওয়া যাচ্ছে যেখানে কল্যাণপুর, সেই কল্যাণপুর বাস টার্মিনালে, সেখান থেকেই কিন্তু আপনার যে বাসগুলো ছাড়ে তাদের উত্তরবঙ্গের উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেমন একটা এই মুহূর্তে ভিড় নেই এবং যথাসময়ে আসলে বাসগুলো এখান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং আমরা কিছু যাত্রীদের সাথে কথা বলেছি যে ভাড়া কিছুটা অতিরিক্ত কিন্তু তারা দাবি করেছেন, সেই অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তারা বলেছেন যে ঈদের সময়ে যে ধরনের আসলে ভাড়ার ব্যাপারগুলো বেশি থাকে সেই ব্যাপারটি এবারও পরিলক্ষিত হচ্ছে এবং সেই সাথে কাউন্টারে যখন আমরা যারা বাস মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ঈদের সময় যাত্রী চাপের কারণে বিপরীত মুখের থেকে ঢাকায় ফেরার বাসগুলো ফাঁকা থাকার কারণে তাদের এই বাড়তি টাকা আদায়ের কথাও কিন্তু তারা একরকম স্বীকারই করে নিয়েছেন। এছাড়া যাত্রীদের সাথে যে কথাগুলো হচ্ছে যে রাস্তাঘাটে চলাচলে কিন্তু তেমন একটা এখন পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয়নি, তবে আজকে বিকেলের পর থেকে যারা বাস মালিক শ্রমিকরা রয়েছেন তারা দাবি করছেন যে আজকে বিকেলের পর থেকে হয়তো যে যাত্রী চাপ সেই যাত্রী চাপটা কয়েকগুণ আসলে বেড়ে যাবে। তো এখন পর্যন্ত অনেক আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আসলে নির্বিঘ্নে হচ্ছে কিনা, তো এখন পর্যন্ত আসল নির্বিঘ্নে আসছে, মানুষ যাতায়াত করছে এবং বাসগুলো সময় মতো কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে। তো অনেক আমার কাছে কল্যাণপুর থেকে এই ছিল সর্বশেষ তথ্য। 297 কোটি টাকার অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জি.কে. শামীমের 5.5 বছরের সাজা দিয়েছেন আদালত। তবে তার মা আয়েশা আক্তারকে খালাসও দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। 2019 সালের 21 অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদক। এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয় 2021 সালের 7 জানুয়ারি। 2022 সালের 18 অক্টোবর এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। দর্শক, গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশ কনস্টেবল মুকুল ও এসআই মালিককে হাজির করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাব্বি, আপনার কাছে জানতে চাই যে তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে এবং এই 6 লাশ পোড়ানোর অভিযোগের ঠিক কোন জায়গাটাতে তাদের অভিযুক্ত করা হয়েছে? অনেক
যে গণ অভ্যুত্থানে বা ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়াতে, সাভারের আশুলিয়াতে 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলার যে ঘটনায়, সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের মামলায় কিন্তু রয়েছে এই 2 জন আজকে যাদেরকে হাজির করা হয়েছে, পুলিশ কনস্টেবল মুকুল ও এসআই মালেককে, তাদের 2 জনকে আজকে হাজির করা হয়েছে হাজিরা হিসেবে নিয়মিত। এছাড়া এই মামলায় যেহেতু একটি অত্যন্ত দুঃখজনক বলেছিলেন এর আগেও বিভিন্ন সময় প্রসিকিউশন টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, যে এই ঘটনায় যে তদন্ত প্রতিবেদন সেটিও শেষ হয়েছে, সেটি প্রসিকিউশন টিমের হাতে এসেছে। এর আগে চিফ প্রসিকিউটর বলেছিলেন যে এই যে আশুলিয়াতে 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর পোড়ানো হয়েছে, সেখানে একজন জীবিত ছিলেন এবং জীবিত থাকা অবস্থাতেও তাকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়, সেই বিষয়টি তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। তবে আজকে তাদের 2 জনকে হাজির করা হয়েছে। এই 2 জন আসামিকে এখন এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তাদের যে আনুষ্ঠানিক যেই অভিযোগপত্র বা ফরমাল যে চার্জ সেটি জমা দেওয়ার একটি সময় চাইবেন বলে আমরা জানতে পেরেছি, যে হয়তো তারা 1 মাস সময় চাইতে পারেন, যেহেতু তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশন টিমের হাতে এসেছে, সেটি জমা দিবেন আদালতে, সেটি 1 মাস সময় চাইতে পারেন। এছাড়া যেহেতু এই ঘটনায় আমরা দেখেছি যে 5ই আগস্টের আগে ছাত্র জনতার জুলাই আগস্টের যে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরপরই যারা আইন অঙ্গনে রয়েছেন বা এই প্রসিকিউশন টিম তারা আসলে ধারণা করেছিলেন বা আশা করেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে তার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গণহত্যার যে বিচার সেটি শুরু করা হবে, যদিও পরবর্তীতে সেটি আসলে হয়নি বা সেটি আরও প্রক্রিয়াধীন রয়েছে। তবে এই মামলাটি যেহেতু প্রথম তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের হাতে এসেছে, বলা যাচ্ছে যে এই মামলার মাধ্যমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গণহত্যার বিচার সেটি শুরু হচ্ছে। অর্থাৎ আশুলিয়ায় 6 জন যে ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় যে দায়ের করা সেই মামলাই আজ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার সেটি শুরু হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দিনে 70টি লেনদেনের কথা থাকলেও 2 বছরে হয়েছে প্রায় 3.5 লাখ লেনদেন। টাকার অঙ্কে যদি হিসাব করেন তাহলে 900 কোটি টাকা। ই কমার্স প্রতিষ্ঠানের এত টাকা লেনদেন হয়েছে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান SSL এর মাধ্যমেই। অসঙ্গতির প্রসঙ্গ এলে প্রতিষ্ঠানটির দাবি, বিগত আওয়ামী লীগ আমলে ভুক্তভোগী ছিলেন তারা। আর গেটকিপার বাংলাদেশ ব্যাংকও নীরব নির্ধারিত এই সীমার বাইরের লেনদেন ইস্যুতে। যারা প্রতারিত হয়েছেন তারা বলছেন অভ্যুত্থান পরবর্তী সময়েও অপরাধীরা থেকে যাচ্ছে নাগালের বাইরে। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। অনলাইনের যে কোনো কেনাকাটাই ই-অরেঞ্জের সাথে একদম ইজি। 25,000 কোটি টাকার ই কমার্স খাতের সবচেয়ে বড় ধাক্কা লাগে 2021 সালে। নানা রকম অফারে গ্রাহকদের অর্থ বেহাত হয় ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউকমের মতো বড় কোম্পানি থেকে, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় 1500 কোটি টাকা। মামলা, অর্থ ফেরত, নানা উপায়েও 5 বছর শেষ হলেও এখনও গ্রাহকের পাওনা রয়েছে 18টি প্রতিষ্ঠানের কাছে প্রায় 144 কোটি টাকা। আর 2021 সাল থেকে পেমেন্ট গেটওয়েতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অন্তত 127 কোটি টাকা আটকে আছে। যেটাই হোক না কেন, যদি ওদেরকে জেলের মধ্যে। আমরা কথা বলি একজন ক্রেতার সাথে যার 1.5 কোটি টাকা ই কমার্সে বিনিয়োগ রয়েছে। টাকা উদ্ধারে আদালতের বারান্দায় ঘুরেও মেলেনি হারানো অর্থ। আরেক ভুক্তভোগী জানান, অভ্যুত্থান পরবর্তী সময়েও দোষীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অভিযোগের তীরও ছোড়েন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের দিকে। কারা সমাধান দেবে? মালিক পক্ষ সমাধান দেবে নাকি সরকার পক্ষ সমাধান দেবে? এটা আসলে আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। কার্যত তো এসব রিফান্ডের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আওয়ামী ছত্র ছাওয়ায় কোনো রাজনৈতিক দলের দোহাই দিয়ে এসব না করে তারা গ্রাহকদেরকে নিয়ে কাজ করুক। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সাথে গেটওয়ে প্রতিষ্ঠানগুলো সমভাবে দায়ী। SSL কমার্সের 3 জন কর্মকর্তা মানি লন্ডারিংয়ের চার্জশিটভুক্ত আসামি, বাট তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয় নাই। এই অর্থ কেলেঙ্কারির মামলার তদন্ত রিপোর্টে উঠে এসেছে অনলাইন পেমেন্ট গেটওয়ের সংশ্লিষ্টতার বিষয়, যেখানে দেখা যায় যখন একটি প্রতিষ্ঠানে দিনে 70টি প্রোফাইলে সর্বোচ্চ 2 লক্ষ টাকা লেনদেন করতে পারে, সেখানে শুধু SSL নামক একটি গেটওয়ে প্রতিষ্ঠানের মাধ্যমে 3,15,000টি লেনদেন হয়েছে, যার পরিমাণ 936 কোটি 83 লাখ টাকা। এ ব্যাপারে তদন্ত রিপোর্টে প্রতিষ্ঠানটির 3 জন কর্মকর্তাকেও যুক্ত করেছে তদন্ত কর্মকর্তা। নির্দিষ্ট সীমার বাইরে লেনদেনের বিষয়টি নিয়ে জানতে চাইলেও SSL এর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর মধ্যেই নজরে আসে এক সংবাদ সম্মেলন। সেখানে তারা নিজেদেরকে বিএনপি আদর্শের বলে দাবি করেছেন। আওয়ামী লীগ আমলে ভুক্তভোগী ছিল প্রতিষ্ঠানটি। সেই ক্ষেত্রে কি আপনি হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন? আচ্ছা, কারোর নাম্বার আপনি দিতে পারবেন? আমি তাহলে আমার বসের সাথে কথা বলবেন। আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ। তবে পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলেও সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে 3 দিনেও কোনো উত্তর পাওয়া যায়নি। বেসিসের সাবেক এই সভাপতি বলেন, ই কমার্সের ক্ষেত্রে প্রতারণা রোধে আইন তৈরি করতে হবে। দোষীদের শাস্তির আওতায় আনার কথাও বলেন তিনি। তবে গ্রাহকের অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আমি যে ডেলিভারিটা পেয়েছি সেই আমি কিন্তু খুশি। আমি অর্ধেক টাকা দিয়ে একটা জিনিস 100 টাকার জিনিস 50 টাকায় পেয়েছি, কিন্তু বাকি 50 টাকাটা তো আরেকজন পে করেছে, মানে আরেকজনের টাকা। সো অ্যাকচুয়ালি টাকাটা অন্য কোথাও যায়নি, যে যারা যারা ডেলিভারি পেয়েছে তাদের কাছে গেছে। সো টাকাটা তো আসলে সিস্টেমের মধ্যেই রয়ে গেছে। সো এই টাকাটা কিভাবে এখন এক্সট্রাক্ট করা যাবে এটা কিন্তু খুব ডিফিকাল্ট এবং খুব ট্রিকি ব্যাপার। সো আমি মনে করি সরকার এটা নিয়ে কাজ করছেন। রেগুলেটরি বডি এই যে লিমিটগুলো করে, এটার তো নিশ্চয়ই একটা কারণ থাকে, একটা সেফটি মেজার থাকে। সো এইটার জন্যই আমার মনে হয় এটার ব্যাপারে সরকারকে খুব স্ট্রিক্টলি এটা কাজটা করতে হবে। এদিকে উচ্চ আদালত থেকে গ্রাহকের অর্থ ফেরতের ব্যাপারে রুল জারি করলে বেশ কিছু প্রতিষ্ঠান অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু করেছে। তবে সেই সংখ্যা নিয়ে দ্বিধাতে রয়েছেন প্রতারিত গ্রাহকরা। দেবরাজ দেব, এখন, ঢাকা। ঈদের বাকি আর মাত্র 4 দিন। শেষ সময়ে জমে উঠেছে বেচাকেনা। রাজধানীর বিভিন্ন শপিং মল এবং বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর এ নিয়ে আরও জানাতে বসুন্ধরা সিটি শপিং মল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, আপনার কাছে জানতে চাই যে এই শেষ সময়টাতে এসে বিভিন্ন ব্র্যান্ড শপের কি কোনো অফার আছে কিনা, কি কি অফার দেখতে পাচ্ছেন? অনেক আজকে 26তম রমজান, অর্থাৎ গুনে গুনে পবিত্র ঈদ উল ফিতরের কিন্তু আর মাত্র 4টি দিন বাকি। এই যে ঈদ উল ফিতরের এই অল্প কিছুদিন বাকি, এর মধ্যে কিন্তু এখন আমরা দেখা যাচ্ছে যে রাজধানীর সব মার্কেটগুলো, বিপণী বিতানগুলোতে কিন্তু আসলে ক্রেতা সমাগম, যেই উপচে পড়া ভিড় যেটিকে আমরা বলি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। এখন কিন্তু মাঝ দুপুর, এই সময়ও কিন্তু আমরা যদি আমাদের ক্যামেরার চোখে দেখাই, উপচে পড়া ভিড় কিন্তু দেখা যাচ্ছে এই শপিং মলটিতে। যারা এখনো ঈদের কেনাকাটাটি শেষ করেননি তারা যেমন এখানে এখন কেনাকাটা করছেন, তেমনি যারা কিছুদিনের মধ্যে বাড়ি যাবেন প্রিয়জনের সাথে ঈদ করতে, তারাও কিন্তু তাদের প্রয়োজনীয় কেনাকাটাটি এর মধ্যেই সেরে ফেলছেন। আমরা দেখেছি ক্রেতাদের একটি অংশ কিন্তু যারা আগেই কেনাকাটা করে ফেলেছেন, তারা কিন্তু জুতো থেকে শুরু করে যে প্রসাধনী সামগ্রীগুলো আছে সেগুলোর দিকেও সেই কেনাকাটাগুলো করে ফেলছেন। তবে এখন পর্যন্ত আমরা যা দেখছি যে শিশু ও নারীদের যেই কেনাকাটার যেই সেটার কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি, এবং শিশু ও নারীদের পোশাক যেখানে যেসব দোকানগুলোতে বিক্রি হচ্ছে সেসব দোকানে কিন্তু আসলে ভিড় সর্বাধিক দেখা যাচ্ছে। আর পুরুষদের পোশাকের মধ্যে দেখা যাচ্ছে যে পাঞ্জাবির বেচা বিক্রি কিন্তু এখানে আমরা বেশি দেখতে পাচ্ছি। আর আপনি যেটি বলেছিলেন যে অফার, ঈদের যেহেতু আর অল্প কিছুদিন বাকি এবং রমজান মাসে কিন্তু প্রত্যেকটি শোরুমেই বা প্রত্যেকটি দোকানেই কিছু অফার দেওয়ার চেষ্টা করে। এখানেও আমরা দেখেছি যে বেশ কিছু শোরুম থেকে কিন্তু বেশ কিছু অফার দেওয়া হয়েছে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য, এবং ক্রেতারাও কিন্তু সেই অফারগুলো লুফে নিচ্ছেন। এবং যেহেতু ঈদের আর খুব বেশি সময় বাকি নেই, সেই জন্য তারা এই অফারগুলো নিয়ে খুব দ্রুতই তাদের কেনাকাটাটি আসলে শেষ করার চেষ্টা করছেন। আগে বলেছিলাম যে এখন কিন্তু আসলে মাঝ দুপুর, সেই মাঝ দুপুরেও এখন যে পরিমাণ আসলে ক্রেতা সমাগম দেখা যাচ্ছে, তাতে আসলে বলাই যায় যে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটাটা আসলে জমে উঠেছে। এবং ঈদের শেষ মুহূর্তে ক্রেতারা তাদের পছন্দের মতো পোশাকটি প্রিয়জনের জন্য কেনা এবং নিজের জন্য কেনার আসলে সর্বাত্মক চেষ্টাগুলো করছে। সেই জিনিসগুলোই কিন্তু আমরা আসলে এই ঈদের এই মার্কেটগুলো থেকে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে ঈদের মার্কেটের সর্বশেষ। ঈদ কেনাকাটায় জমে উঠেছে বরিশালের শপিং মলগুলো। যাচাই বাছাই করে নিজেদের পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। ঈদ কেনাকাটা নিয়ে জানাতে নগরীর চকবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশালের শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর পোশাকের দরদাম এই শেষ সময়টা এসে কেমন দেখতে পাচ্ছেন? ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট কিনা? অনেক একটু জানিয়ে রাখি, ঈদ যত ঘনিয়ে আসছে বরিশালের ঈদের কেনাকাটা কিন্তু ততই ব্যস্ত সময় পার করছে নগরবাসী, এবং
সেই প্রেক্ষিতে আজকে 12টা থেকে আমরা দেখেছি যে আসলে বিভিন্ন বয়সের মানুষ, পরিবারের অভিভাবকরা যারা রয়েছেন তারা কিন্তু সবাই দলে দলে আসছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর চকবাজার এলাকায়। এই এলাকাটি মূলত উৎসবে মানুষের পদচারণা থাকবেই এবং মানুষ আসলে এই জায়গাটিতে এসে কিছু না কিছু কেনাকাটা কিন্তু ঈদ, কোরবানি কিংবা যে কোনো উৎসবে করেই থাকেন, যার কারণে এখানে সবসময় ভিড় একটু বেশি দেখা যায়। এছাড়া বরিশালের যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতেও আমরা ক্রেতাদের ভিড় দেখছি। তবে শেষ মুহূর্তে বেশিরভাগ কেনাকাটাই করছে যারা নগরবাসী রয়েছে, বিশেষ করে বাচ্চাদের যে পোশাক রয়েছে সেগুলো তারা কেনাকাটা বেশি করছে এবং একই সাথে জুতোর যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও আমরা একটি বাচ্চাদের ভিড় লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে যদি আমরা একটি দোকানের চিত্র দেখাই, বরিশালে বাচ্চাদের পোশাক কেনাকাটায় এই দোকানটি আসলে খুবই ব্যস্ত সময় পার করে এবং আজকেও দেখছেন যে সকাল থেকেই বরিশাল নগরের যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে ক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আরেকটু জানিয়ে রাখি যে এবার ক্রেতা যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবছর জামাকাপড়ের দাম কিছুটা বেশি, তবে কেনাকাটাও তারা আসলে করতে পারছেন। কিছু জায়গায় তারা আসলে কিন্তু কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে কেনাকাটা শেষ মুহূর্তের যে কেনাকাটা সেটি আগামীকাল এবং তারপর দিন, বিশেষ করে শুক্র এবং শনিবার এই 2 দিন কিন্তু সেই কেনাকাটার পরিমাণটা সবচেয়ে বেশি বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এবং নগরীর সদর রোড, গির্জা মহল্লা, চকবাজার, কাঠপট্টি সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিপণী বিতানগুলোতে আমরা প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করছি এবং ইফতারের পরপর এই ভিড়টির পরিমাণ আরও বাড়ে। এবং এবছর বিশেষ করে পাঞ্জাবি, শার্ট এই ধরনের যে পোশাকগুলো রয়েছে সেগুলোর চাহিদা বরিশালে বেশি রয়েছে, সেগুলি বেশি কিনছেন। এছাড়া মেয়েদের 3 পিস এবং শাড়ির দোকানগুলোতে আমরা ভিড় দেখেছি। তবে বাচ্চাদের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করেছি। বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু তারা আসলে কিনছেন এবং বিভিন্ন ধরনের চয়েজেবল যে জিনিসগুলো সেগুলো তারা পাচ্ছেন, এমনটিও তারা বলেছেন। এবং অবশ্য আগামীকাল এবং পরশুদিন ঈদ কেন্দ্রিক যে ভিড় সেটি আরও বেশি বাড়বে বলে মনে করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে ঈদের কেনাকাটার সর্বশেষ। বৃত্ত ভেঙে রমজানের এই শেষ মুহূর্তটাতেই সকলে চেষ্টা করেন পরিবারের সদস্যদের কাছে কিছু না কিছু তুলে দেওয়ার, আর এই কারণেই বাজারে সে সময় দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাঁদপুরের প্রধান মার্কেটগুলোতে যদি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চোখ বোলানো যায় তাহলে দেখা যাবে ঈদের কেনাকাটায় সবাই ব্যস্ত হয়ে রয়েছে। আর বিদেশি ব্র্যান্ডের সাথে পাল্লা দিয়ে এবার বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের প্রসাধনীয়। তালহা জুবাইয়ের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ঈদ উল ফিতরের দিন ঘনিয়ে আসায় চাঁদপুরে জমে উঠেছে কসমেটিক্স পণ্যের বেচাকেনা। পছন্দের প্রসাধনী কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। এর মধ্যে নারীদের সংখ্যাই বেশি। চেহারার সৌন্দর্য বাড়িয়ে তোলে লিপস্টিক, তাই পছন্দের পোশাকের সঙ্গে মিল রেখে লাল ও হালকা গোলাপি রঙের লিপস্টিক কিনছেন কেউ কেউ। পাশাপাশি উপটান, স্ক্রাব, ফেস মাস্ক, ফাউন্ডেশন ও অর্গানিক মেহেদির মতো পণ্যেও ক্রেতা আকর্ষণ চোখে পড়ার মতো। কসমেটিক কেনা হয়েছে, চশমা কেনা হয়েছে, ফাউন্ডেশন কেনা হয়েছে, তারপরে কানের দুল কেনা হয়েছে, অনেক কিছু কেনা হয়েছে। আমি আম্মুর সাথে আসছি যে মেহেদি কিনতে, চামড়াতে মেহেদি দিব, লিপস্টিক কিনবো। মেয়ের আবার এই যে হাতের নখ, তারপরে নেল পালিশ এবং কানের দুল, তারপর আবার এই যে মেহেদি, এইসব কিছু কিনলো আর কি এখান থেকে। পণ্যের গুণগত মান ও দামের দিকে নজর দিচ্ছেন ক্রেতারা। নকল পণ্যের বিড়ম্বনা থেকে রক্ষা পেতে দেশীয় পণ্যেও দিন দিন আগ্রহ বাড়ছে তাদের। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা মেহেদির, এতে খুশি বিক্রেতারাও। রমজানের 15 পরে এলো আমাদের কসমেটিকের বেচাকেনা শুরু হয়। ইন্ডিয়ান মালগুলো এখন না আসাতে আমাদের দেশি মালগুলো এখন চাহিদা আস্তে আস্তে হইতেছে। মেহেদি অনেক বিক্রি হইতেছে, তার মধ্যে কাবেরি, অর্গানিক বিভিন্ন ধরনের আপনাদের একটু দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সবগুলো সেল হইতেছে। নকল প্রসাধনীর সরবরাহ ঠেকাতে পারলে এবং দেশি পণ্যের গুণগত মান বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমবে বলে জানান ব্যবসায়ীরা। আগে কসমেটিক, বিদেশি কসমেটিকে আমাদের বেশি চলতো এবং তাদের দিকে আমরা তাকায় থাকতাম কোনটা ভালো কসমেটিক। এখন আমাদের দেশে মমতাজ, তিব্বত এবং অন্যান্য কোম্পানি যারা কসমেটিক তৈরি করতেছে মোটামুটিভাবে, তুলনামূলকভাবে এবং দামগতভাবে সাশ্রয়। ভবিষ্যতে দেশের প্রসাধনী শিল্প আরো আধুনিক হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা সবার। তালহা জুবাইর, এখন চাঁদপুর। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন।
হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। এই রাতে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হবেন, আল্লাহর নাজাত, রহমত, বরকত ও মাগফিরাত কামনা করবেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিবাগত রাতে মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। এদিকে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় গেল এক যুগে হাতির আক্রমণে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, স্থাপনা ও ফসল। সম্প্রতি হাতির আঘাতে শিশু মৃত্যু ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। বন্য হাতি অন্যত্র সরিয়ে নিতে কোরিয়ান ইপিজেড মোড়ে আনোয়ারা বাঁশখালী সড়ক অবরোধ করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে 7.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা। বাকিটা জানাচ্ছেন কাজী মাহফুজ। রাতে তো বটেই, দিনের বেলাতেও বন্য হাতির এমন বিচরণ রীতিমতো আতঙ্ক তৈরি করেছে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার মানুষের মাঝে। গেল এক যুগে হাতির আক্রমণে এই অঞ্চলে মৃত্যু হয়েছে অন্তত 22 জনের, আহত হয়েছে শতাধিক মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর ফসল, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এই অঞ্চল থেকে হাতি চিরতরে সরিয়ে নেওয়ার দাবিতে বৃহস্পতিবার ভোর থেকে কোরিয়ান ইপিজেড মোড়ে আনোয়ারা বাঁশখালী সড়ক অবরোধ করে স্থানীয় জনতা। প্রায় 7 ঘন্টা সড়ক অবরোধে দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো আনোয়ারা বাঁশখালী চন্দনাইশ পেকুয়ার যাত্রীরা। ভোগান্তিতে পড়েন কেপিজেড এর হাজার হাজার কর্মচারী। আমি ওনাদেরকে বলছিলাম, ওনারা আমাদের যাইতে দেয় নাই, বলছে যে কোনো গাড়ি যাওয়া হবে না। আমি 2 ঘন্টা ধরে আমরা অনেক এখান থেকে তো এখানে মানে শত শত গাড়ি এখানে মানে বন্দি করে রাখছে ওরা। আমরা 2 ঘন্টা ধরে এখানে বসে আছি। ভোগান্তি এড়ানোর জন্য আমরা সেহেরি গিয়ে বেরিয়েছি যে আমরা যাতে তাড়াতাড়ি যেতে পারি, কিন্তু এখানে তো এই 5:30 বাজে, যে 5:40 থেকে এখানে বসা, এখন প্রায় 8:30 বাজতেছে। ওটা এদিক দিয়ে যাম আজ থেকে 7 বছর আগে পর্যন্ত এটা হয়েছে। স্বৈরাচার আমলে এই আন্দোলন হয় না কেন? আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এসব হাতি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানালেও আশ্বাস দিচ্ছে না প্রশাসন। এতে প্রাণ যাচ্ছে অসহায় মানুষের। এই এলাকা থেকে হাতি অপসারণ না হবে, যতদিন এই এলাকার মৃত্যু থামবে না, যতদিন আমার ভাইয়ের লাশ পড়া বন্ধ হবে না, যতদিন এখানে মানুষ পঙ্গু হওয়া, মানুষের ঘরবাড়ি ভেঙে ফেলা বন্ধ হবে না, ততদিন এই আন্দোলন চলবে। হাতিটাকে আমি দেখতে দেখতে আমি ফেরি ভালো করে গাইতে পারি নাই, মানে কারো ঘরে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, একটু সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য। মানে এতটা আতঙ্কের মধ্যে আছে যে আমরা মানে একদম মানে দুইটা চোখে একদম আরামে আমরা ঘুমাইতে পারতেছি না। পরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। আমরা ওনাদের যে মূল পয়েন্টটা আমরা অ্যাড্রেস করছি, আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলবো, ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হবে। সমস্যা যেহেতু আছে সেটার সমাধান তো আছেই, তারপরে আমরা সব সংস্থা মিলে কথা বলে এটা আমরা শেষ করব, এই ব্যাপারে ওদেরকে আশ্বস্ত করেছি, ওনারা আশ্বস্ত হয়েছে। একই দাবিতে গেল শনিবার 6 ঘন্টার সড়ক অবরোধ করে স্থানীয়রা। হাতি ও মানুষের এই দ্বন্দ্ব নিরসনে প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ দক্ষিণ চট্টগ্রামের মানুষ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হুথিদের ওপরে হামলার গোপন তথ্য ফাঁসের ঘটনায় উত্তপ্ত মার্কিন রাজনীতি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ফাঁস হওয়া কথোপকথনগুলো গোপনীয় ছিল না। তথ্য ফাঁসের দায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটসের দিকে ঠেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে পার্লামেন্টের গোয়েন্দা বিষয়ক কমিটির জেরার মুখে জাতীয় গোয়েন্দা প্রধান, CIA পরিচালক ও FBI প্রধান। নাফি আরমান মনন জানাবেন বাকিটা। ইয়েমেনে হুথিদের ওপর মার্কিন বিমান বাহিনীর বোমা হামলার গোপনীয় কথোপকথন ফাঁসের পেরিয়ে গেছে 2 দিন, অথচ এই ঘটনায় এতটুকুও কমেনি উত্তাপ। বুধবার সিগন্যাল চ্যাটের সম্পূর্ণ কথোপকথন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য আটলান্টিক, যেখানে দেখা যায় অভিযান শুরুর সময় ও বোমা হামলার স্থান ঠিক করে দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, যদিও তার দাবি ফাঁস হওয়া তথ্যগুলো গোপনীয় ছিল না। Nobody's texting war plans. Well, I noticed this morning out came something that doesn't look like war plans. And as a matter of fact, they even changed the title to attack plans because they know it's not war plans.
There's no units, no locations, no routes, no flight paths, no sources, no methods, no classified information. বড় এই ঝড় মোকাবেলায় হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। তথ্য ফাঁসের দায়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের দিকে ঠেলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসাবধানতার প্রশ্ন এড়াতে ইয়েমেন অভিযানে সফলতার গুণকীর্তন করেন তিনি। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রীর সুরে সুর মিলিয়েছে হোয়াইট হাউস। প্রেস সচিব জানান, তদন্তকারী দলকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। Elon Musk has offered to put his technical experts on this to figure out how this number was inadvertently added to the chat. Again, to take responsibility and ensure this can never happen again. Well, yeah, Mike Waltz, I guess he said he claimed responsibility, I would imagine. It had nothing to do with anyone else. It was Mike, I guess. I don't know. I was told it was Mike. But again, the attacks were unbelievably successful, and that's ultimately what you should be talking about, I think. No, Mike did, he took responsibility for it. গোপন তথ্য ফাঁসের বিষয়ে পার্লামেন্টের গোয়েন্দা বিষয়ক কমিটির জেরার মুখে দেশটির গোয়েন্দা প্রধান সহ ৩ শীর্ষ কর্মকর্তা। এ সময়ে গাফিলতির অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী সহ অভিযুক্তদের পদ ছাড়ার আহ্বান জানান ডেমোক্রেট আইন প্রণেতারা। তবে একে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ভুল হিসেবে মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশ, চলছে সংস্কার। চীনের বিএফএ সম্মেলনের প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করার আহ্বান। লম্বা ছুটিতে স্বস্তিতেই রাজধানী ছাড়ছে নগরবাসী। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ কম, ডাকাতি ঠেকাতে শতাধিক স্পট চিহ্নিত। চট্টগ্রামে কর্ণফুলী আনোয়ারায় বন্য হাতির উৎপাতে স্থানীয়দের বিক্ষোভ। ভোর থেকে সড়ক অবরোধে ভোগান্তিতে যাত্রীরা। ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জি.কে. শামীমের 5.5 বছরের কারাদণ্ড। প্রায় 300 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত। এবং ই কমার্স পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে 950 কোটি টাকা অনিয়মের অভিযোগ। নীরব বাংলাদেশ ব্যাংক, গ্রাহকের অর্থ ফেরত নিয়ে শঙ্কা। দর্শক, এই ছিল এখন ঢাকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।